নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওটা দুটো কবিতার লাইন দিয়ে শুরু করা যাক। ওই যে সেই লাইনগুলো আছে না, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। না, আমরা দুজন ঠিক চলতি হওয়ার পন্থী নই। আসলে বিগত 2 মাস ধরে চাকরি সূত্রে আমরা পুনেতে থাকি। আমরা মানে আমি এবং আমার স্ত্রী অঞ্জিলা। আমরা বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে সত্যি ভীষণ পছন্দ করি। তবে আমাদের প্রত্যেকটা ঘুরে বেড়ানোই হয় ভীষণ প্ল্যানিং মাফিক, প্রচুর বুঝে সুঝে তারপর কোথাও একটা যাওয়া, ঘুরে বেড়ানো এরকম। বাট এইবারের ঘোরাটা ছিল একটু অন্যরকম। একটা শুক্রবারের বিকেল, কাজের চাপ মোটামুটি শেষ, উইকেন্ডের মৌসুম শুরু। আর আমরা ভাবলাম এই পরের 2 দিন যদি কাছাকাছি কোথাও একটা ঘুরে আসা যায় তাহলে কেমন হয়। আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম ভারতবর্ষের সব থেকে ছোট্ট রাজ্য গোয়া। আসুন তাহলে এই ভিডিওতে আমরা দেখে নিই যে গোয়াতে স্পেশালি বর্ষায় গেলে আমরা কোথায় কোথায় বা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারি। আমাদের খরচাপাতি মোটামুটি কিরকম লেগেছে, আমরা খাওয়া দাওয়া কিরকম করেছি, সাইট সিনের জন্য আপনার কিরকম খরচা পড়তে পারে, হোটেলের ডিটেলস সমস্ত কিছু পাবেন এই ভিডিওর শেষে। তাহলে চলুন শুরু করা যাক। গোয়া ইন মনসুন। গোয়া যাওয়ার জন্য আপনি ফ্লাইট, ট্রেন বা বাস তিনটেই পেয়ে যাবেন। আমরা স্পেশালি গোয়া যাওয়ার জন্য পুনে থেকে নিয়ে নিয়েছিলাম লাক্সারি এসি স্লিপার বাস। এই বাসে যদি আপনি চড়েন তাহলে আপনি দেখতে পাবেন বাসের বাঁ দিকে রয়েছে একটা করে সিট এবং ডান দিকে 2টো করে সিট। ডান দিকে আপারে 2টো, নিচে 2টো, বাঁ দিকেও সেরকম, আপারে একটা, নিচে একটা। বাসের মধ্যে রয়েছে সাফিসিয়েন্ট জিনিসপত্র রাখার মতো জায়গা, 2টো ব্ল্যাঙ্কেট থাকে, বালিশ থাকে এবং তার সাথে সাথে থাকে মোবাইল হোল্ডার, চার্জার পয়েন্ট এবং রিডিং লাইটস। আমাদের বাস এখান থেকে প্রায় ছেড়ে দিয়েছে, তাহলে চলুন এগিয়ে যাই। অবশ্য বাস ছাড়ার কিছুক্ষণ পরেই বাস দাঁড়ায় ডিনার করার জন্য। আপনি সেখানে ডিনার করে নিতে পারেন এবং অবশ্যই ওয়াশরুম ইউজ করে নেবেন, কারণ এরপর প্রায় 4 থেকে 5 ঘন্টা বাস কিন্তু আর কোথাও দাঁড়ায় না। সুতরাং এখানে ডিনার সেরে, ওয়াশরুম সেরে আপনি আবার গিয়ে উঠতে পারেন বাসের মধ্যে। এরপর বাস চলার পর বাসের মেইন লাইট বন্ধ হয়ে যায় এবং সুন্দর একটা নীল আভার লাইট চালিয়ে দেওয়া হয়। জানলার বাইরে দেখতে দেখতে কখন যে ঘুমের চোখ ঢুলে এসেছিল খেয়াল করিনি। যখন চোখ খুলল তখন ভোর হয়ে গেছে। ভোরবেলা বাসটি দাঁড়ায় একটি জায়গায় চা খাওয়ার জন্য। আপনি সেখানে চা খেয়ে নিতে পারেন এবং আবার অবশ্যই ওয়াশরুম নিজেদের প্রয়োজন মতো ইউজ করে নেবেন। এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা এবং ততক্ষণে বর্ষা শুরু হয়ে গেছে। এরপর বাস ডিরেক্ট গিয়ে থামে গোয়ার মাপসা বাস স্ট্যান্ডে। প্রসঙ্গত বলে রাখা ভালো, গোয়াতে কিন্তু মেইনলি 2টো বাস স্ট্যান্ড, মাপসা এবং পাঞ্জিম। আপনি আপনার হোটেলের অবস্থান অনুযায়ী বাস স্ট্যান্ড চুজ করে নেবেন। যদি আপনার হোটেল মাপসা বাস স্ট্যান্ডের কাছে হয় আপনি নেমে পড়বেন মাপসা বাস স্ট্যান্ডে, বা যদি আপনার হোটেল পাঞ্জিমের কাছে হয় তাহলে পাঞ্জিম বাস স্ট্যান্ডে নেমে পড়তে পারেন। আমাদের হোটেল ছিল বাগা বিচের কাছে, যেটা কিন্তু মাপসা বাস স্ট্যান্ডের কাছাকাছি। সুতরাং আমরা মাপসা বাস স্ট্যান্ডে নেমে অটো ধরে চলে গেলাম বাগা বিচে। আমাদের খরচাপাতি কিরকম কি লেগেছে সে সব কিছু থাকবে এই ভিডিওর শেষে। ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়ি বাগা বিচের উদ্দেশ্যে। বাগা বিচ ছিল আমাদের হোটেলের একেবারেই কাছে। হোটেলের বারান্দা থেকেই সমুদ্রের বিচ দেখা যাচ্ছিল। আমরা বিচে পৌঁছে কিন্তু একটা নতুন জিনিস রিয়েলাইজ করলাম যে গোয়া এবং বর্ষার গোয়ার মধ্যে কিন্তু বেশ খানিকটা তফাৎ রয়েছে। গোয়া যে সুন্দর তা তো আমরা সবাই জানি, কিন্তু বর্ষার গোয়া আরেকটু মনোমুগ্ধকর। আসলে শ্রাবণের ধারা যেন বর্ষার গোয়ার মাত্রা আরো অনেকখানি বাড়িয়ে দেয়। আকাশের ঘন কালো মেঘ আরব সাগরের বুকে নতুন নতুন ঢেউ তোলে, আর চারিপাশের ওই ছোট্ট ছোট্ট সবুজ পাহাড়গুলো দেখতে দেখতে মনে হচ্ছিল সেই ছোট্টবেলার কবিতাটার কথা। ওই যে একটা কবিতা ছিল না, অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। অপূর্ব সুন্দর এই বিচ উপভোগ করার পর আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। এরপরে লাঞ্চ সেরে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম নর্থ গোয়া সাইট সিনের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক নর্থ গোয়া সাইট সিনে আমরা কি কি দেখতে পারি। এরপর আমরা পৌঁছে গেছিলাম সিঙ্কেরিম বিচ এবং লোয়ার আগোটা ফোর্ট দেখতে।
লোয়ার আগোডা ফোর্ট কিন্তু পর্তুগিজরা বানিয়েছিলেন ডাচ আক্রমণকে প্রতিরোধ করবার জন্য। অদ্ভুত সুন্দর এই জায়গাটা, বিচ, ফোর্ট এবং সমুদ্র মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি তৈরি হয়। মনে হয় ইতিহাসকে বুকে নিয়ে আজও সমুদ্রের ওপর ভেসে রয়েছে এই লোয়ার আগোডা ফোর্ট। এরপর আমরা পৌঁছে যাই আগোডা জেল মিউজিয়াম। আচ্ছা, এই যে ছবিগুলোতে এতগুলো নাম দেখছেন, কখনো ভাবতে পারেন এনারা সবাই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী? এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল এই আগোডা জেলে। ভাবতে অদ্ভুত লাগছিল জানেন, চারিদিকে সমুদ্র, তার মাঝখানে এই জেল, আর এখানে বসে এত এত স্বাধীনতা সংগ্রামীরা সারা জীবন ত্যাগ করে গেলেন আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য। সত্যি কথাগুলো কিন্তু আমাদের মনে রাখা ভীষণ দরকার। এখানকার প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা জেলের ভিতরের জায়গা, সব জায়গায় যেন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের চিৎকার, ত্যাগ সবকিছু আজও বর্তমান। তাই হয়তো এই জায়গায় গিয়ে প্রত্যেকটা মুহূর্ত গায়ে কাটা দিচ্ছিল। সব মিলিয়ে এই আগোডা জেল মিউজিয়ামে কিন্তু পুরনো ইতিহাস যেন আজও ধরা দিয়েছে। আমরা অবশ্য এখানে বেশি ভিডিও ক্যাপচার করতে পারি, তার কারণ মুষলধারে বৃষ্টি শুরু হলো তখন, আর সমুদ্র তখন উত্তাল। আপনারা দেখতেই পাচ্ছেন কি প্রচন্ড জোরে তখন বৃষ্টি পড়ছিল, আর কি উত্তাল সমুদ্র তখন। কিন্তু সত্যি কথা বলছি, জায়গাটা কিন্তু মনের মধ্যে একেবারে গেঁথে গিয়েছিল। আপনারা যখন গোয়া যাবেন কিছুতেই মিস করবেন না এই আগোডা জেল মিউজিয়াম। সত্যি বলছি, ভীষণ ভালো লাগবে, এবং সত্যি আবারও গর্ব হবে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্য। এরপর আমরা পৌঁছে যাই আপার আগোডা ফোর্টে। আপার আগোডা ফোর্টের ভেতরে ঢোকার জন্য কিন্তু আপনাদের টিকিট লাগবে, এবং টিকিটের প্রাইস 25 টাকা জনপ্রতি। আপার আগোডা ফোর্টেও আমরা বিশেষ ছবি বা ভিডিও তুলতে পারিনি, কারণ মুষলধারে বৃষ্টি। আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম প্রচন্ড বৃষ্টি আমরা পেয়েছিলাম। কিন্তু সত্যি এই ফোর্টের চারপাশে কিন্তু একটা অদ্ভুত ইতিহাসের গন্ধ আছে। এই গন্ধটা মিস করবেন না। বর্ষার সোঁদামাটির গন্ধ আর ইতিহাস মিলিয়ে জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর। এরপর আমরা পৌঁছে যাই ওয়াগাতোর বিচে। এই ওয়াগাতোর বিচের কাছে কিন্তু বেশ কিছু খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, মানে রাস্তার উপরেই দোকান, কিন্তু দোকানের খাবার কিন্তু বেশ ভালো। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এরপর আমরা চলে যাই আমাদের নর্থ গোয়া সাইট সিনের শেষ জায়গা আঞ্জনা বিচ বা অঞ্জনা বিচ। অদ্ভুত সুন্দর এই বিচ। গোয়া গেলে অঞ্জনা বিচ বা আঞ্জনা বিচ, ওয়াগাতোর বিচ, এগুলো কিন্তু একেবারে মিস করবেন না।
এরপর আমাদের হোটেল ফেরার পালা। নর্থ গোয়ার সাইট সিন শেষ করে আমরা আস্তে আস্তে বাইরের দৃশ্য দেখতে দেখতে ফিরে গেলাম হোটেলে। সেদিনের মতো আমরা আর বেরোতে পারিনি, কারণ সেই বৃষ্টি। পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়েছিলাম বাগা বিচের উদ্দেশ্যে। ভোরবেলা উঠে আবার চলে গিয়েছিলাম সমুদ্রের কাছে। এটাই তো আশা, তাই না? অদ্ভুত সুন্দর এই সমুদ্র দেখতে দেখতে মনে হচ্ছিল সত্যি সত্যি হারিয়ে যাচ্ছে। এরপর আমরা সেই দিনই বেরিয়ে পড়ি সাউথ গোয়া সাইট সিনের জন্য। আমরা কিন্তু হোটেল থেকে একেবারে চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম। হোটেল থেকেই আমাদের গাড়ি ঠিক করে দেয় এবং সেই গাড়িতেই আমরা বেরিয়ে পড়ি সাউথ গোয়া সাইট সিনের জন্য। এবং সেই গাড়ির সাথে এমনভাবে কথা বলে নিই যে তারাই আমাদের সাউথ গোয়া সাইট সিন করিয়ে মাপসা বাস স্ট্যান্ডে ড্রপ করে দেবে। সাউথ গোয়াতে আমাদের সাইট সিনের প্রথম জায়গা ছিল সেন্ট ক্যাথেড্রাল চার্চ। অদ্ভুত সুন্দর এই জায়গাটা। এই চার্চটির আর্কিটেকচার দেখতে দেখতে সত্যি অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আমি কথা দিতে পারি, এই চার্চে ঢুকলে আপনার মন সত্যি সত্যি ভীষণ শান্ত হয়ে যাবে। তার কারণ এই চার্চের অপরিসীম অদ্ভুত সুন্দর শান্ত পরিবেশ। আপনি যদি এই চার্চটিতে আসেন, মনে রাখবেন এই চার্চে কিন্তু রয়েছে একটা অদ্ভুত সুন্দর মিউজিয়াম। এই মিউজিয়ামটা কিন্তু দেখতে একেবারেই ভুলবেন না। মিউজিয়ামের জন্য জনপ্রতি 10 টাকা করে টিকিট নেওয়া হয়। তবে মিউজিয়ামের মধ্যে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না। সেই জন্যই আমরা মিউজিয়ামের ভেতরের কোনো ভিডিও বা ফটো তুলতে পারি না। ক্যাথেড্রাল চার্চে মিউজিয়ামের পাশেই কিন্তু আরেকটা ছোট্ট চার্চ রয়েছে। সেই জায়গাটাও কিন্তু দেখে নিতে একেবারেই ভুলবেন না। অদ্ভুত সুন্দর আর্কিটেকচার এই জায়গাটা, দেখতে সত্যি ভীষণ ভালো লেগেছিল। সেই ক্যাথেড্রাল চার্চের অপোজিটেই রয়েছে একটি ওল্ড চার্চ। এই চার্চটাও কিন্তু ভীষণ সুন্দর। আপনি দেখলেই বুঝতে পারবেন যে চার্চটি সত্যি ভীষণ পুরনো, কিন্তু এর আর্কিটেকচার কিন্তু পুরনো ইতিহাসটাকে মনের মধ্যে নাড়িয়ে দেয়। এই চার্চের ভেতরেও কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না। তাই এই অবধি থাকলে বাকিটা আপনাদের কিন্তু এসে দেখতে হবে।
এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রী মঙ্গেশা টেম্পলে। এই মন্দিরটির পরিবেশও কিন্তু অদ্ভুত শান্ত। আপনারা সাউথ গোয়া সাইট সিন করলে দেখতে ভুলবেন না শ্রী মঙ্গেশা টেম্পল। তবে মনে রাখবেন, এখানেও কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। অদ্ভুত সুন্দর মন্দিরের আর্কিটেকচার, চারিপাশের সবুজ গাছপালা এবং তার সাথে এই বর্ষার গোয়ার বিশেষ বৃষ্টি, সব মিলিয়ে কিন্তু মনটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম গোয়ার আরো দুটি বিশেষ আকর্ষণ দেখতে, ক্যাসিনো এবং ক্রুজ। তবে ক্রুজ বা ক্যাসিনো কোনোটারই কিন্তু আমরা ভেতরে যেতে পারি, কারণ ক্রুজের টাইমিং কিন্তু বিকেল 5:30 থেকে এবং আমাদের বাস ছিল 7টা, তাই ক্রুজের ভেতরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। একটা দারুণ জিনিস কিন্তু এখানে নোটিস করার মতো, এখানে আপনারা যত ক্যাসিনো দেখছেন কোনোটা কিন্তু স্থলে নয়, সবকটাই জলে। আমাদের যাত্রাপথেই পড়েছিল আরও একটি চার্চ, কিন্তু রবিবার চার্চটি বন্ধ থাকার দরুন আমরা চার্চের ভেতরে ঢুকতে পারিনি। এরপর আমরা চলে যাই শ্রীদেব বটগেশ্বর টেম্পল। এই বটগেশ্বর টেম্পল কিন্তু মাপসার কাছে। এই মন্দিরের চারপাশের পরিবেশও কিন্তু অদ্ভুত সুন্দর। তাহলে চলুন ঘুরে দেখা যাক চারিপাশটা। মন্দিরটার ভেতরে ঘুরে বেড়াতে বেড়াতে এত ভালো লাগছিল যে সত্যি মন্দিরটার চারপাশে কোথায় কি রয়েছে ভাবলাম সেই সবটা যদি আপনাদের কাছে তুলে ধরা যায় তাহলেই বোধহয় আপনারাও বুঝতে পারবেন মন্দিরটা কতটা সুন্দর।
আমাদের ছুটির পালা এবার শেষ। আমরা আবার ফিরে গিয়েছিলাম মাপসা বাস স্ট্যান্ডের দিকে এবং তারপর সেখান থেকে পুনের বাস ধরে আবার পুনেতে। তবে আমাদের এই জার্নিটা কিন্তু অনেক দিন মনে থেকে যাওয়ার মতো। ওই যে বললাম, গোয়া এবং বর্ষার গোয়ার মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। বর্ষার গোয়া কিন্তু মনের আরো আরো অনেক কাছে। এবার যেমনটা বলেছিলাম, আপনাদের জন্য থাকছে কিছু ইম্পর্টেন্ট তথ্য। আমাদের হোটেলের নাম ছিল বাগা বিচ মাইরন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, আপনি চাইলে এই নাম্বারে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে রুম বুক করতে পারেন। এছাড়া আপনারা চাইলে বিভিন্ন সাইট থেকেও এই হোটেলটি বুক করতে পারেন। আমাদের হোটেল স্টের জন্য খরচা লেগেছিল এক রাতের জন্য ৩,২৫০ টাকা। তবে মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তবে মনে রাখতে হবে মরশুম অনুযায়ী কিন্তু এই ভাড়া বদলাতে পারে। যেমন আপনি যদি ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুর দিকে আসেন, তখন কিন্তু হোটেলের ভাড়াগুলো বেশ খানিকটা বেশি থাকে। গোয়াতে আপনাদের একজনের জন্য দিনে খাওয়ার খরচ মোটামুটি ৬০০ টাকা থেকে ৮০০ টাকা। তবে অবশ্যই তা ডিপেন্ড করছে আপনি কি খাচ্ছেন তার উপর। আপনি যদি খুব নর্মাল খাবার খান, তাহলে ৬০০ থেকে ৮০০-র মধ্যে আপনার দিনের একজনের খাবার খরচা চলে যাওয়া উচিত। গোয়াতে সাইট সিনের খরচ কিন্তু নর্থ এবং সাউথের জন্য আলাদা। নর্থ গোয়ার জন্য সাইট সিনের খরচ ২৫০০ মানে ২৫০০ এবং সাউথ গোয়ার জন্য সাইট সিনের খরচ ৩০০০ টাকা। আপনি যদি টু হুইলারে কমফোর্টেবল হন এবং ড্রাইভিং লাইসেন্স ক্যারি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ৪০০ টাকা দিয়ে পার ডে স্কুটি বা বাইক রেন্টেও পেয়ে যেতে পারেন। আপনি যখন মাপসা বাস স্ট্যান্ড থেকে হোটেলের দিকে যাচ্ছেন, তখন আপনি যদি অটো নেন তাহলে আপনার খরচ পড়বে ৩০০ থেকে ৪০০-র মধ্যে, আর আপনি যদি গাড়ি নেন তাহলে খরচা পড়বে ৪০০ থেকে ৫০০-র মধ্যে। আপনি যদি হোটেল থেকে ডিরেক্ট মাপসা বাস স্ট্যান্ডে আসতে চান, অথবা আপনি যদি নর্থ গোয়া বা সাউথ গোয়া সাইট সিন সেরে মাপসা বাস স্ট্যান্ডে ড্রপ নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়ি ভাড়া এক্সট্রা পড়বে ৫০০ টাকা। মানে আপনি যদি সাইট সিনের সাথে মাপসা ড্রপ নিচ্ছেন, তাহলে কিন্তু সেখানে ৫০০ টাকা এক্সট্রা পড়বে। বা আপনি যদি হোটেল থেকে ডিরেক্টলি মাপসা বাস স্ট্যান্ড আসেন, সেক্ষেত্রেও আপনার গাড়ি ভাড়া পড়বে ৫০০ টাকা। পুনে থেকে গোয়া এসি স্লিপার বাসের ভাড়া আমাদের পড়েছিল ১০০০ থেকে ১০৫০ টাকার মধ্যে এক একজনের। এবং গোয়া থেকে পুনে আসার সময় কিন্তু ভাড়া অপেক্ষাকৃত একটু বেশি পড়ে, আমাদের পড়েছিল ১৮০০ টাকা করে পার হেড। তবে আপনি যদি একটু আগে বুক করে নেন, তবে খরচা কিন্তু একটু কম হলেও হতে পারে। সব মিলিয়ে আমাদের দুজনের জন্য এই দুদিনের গোয়া ট্রিপের খরচা লেগেছিল প্রায় ১৭,৫০০-এর কাছাকাছি। আপনাদের সুবিধার জন্য খরচার আরেকটা ডিটেইল ব্রেকআপ এই স্ক্রিনেও দেওয়া রইল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন কিন্তু।